হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম যে স্কুলটা আছে প্রশ্নবিচিত্রা বইয়ের, সেই প্রথম স্কুল আরামবাগ হাই স্কুল। এটা আজকে আমরা শুরু করব। একদম ডিটেলস তোমরা জানতে পারবে এই স্কুলের প্রতিটি কোশ্চেন। প্রথমেই বলি, এই স্কুলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়ে তৈরি হয়েছে, এবং তোমরা যদি প্রতিটা স্কুলের ফুল সলিউশন যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ঠিক আছে, বেল আইকনটাও দিয়ে রাখবে। তোমাদের যে 13টা স্কুল আছে, এখানে 13-14টা স্কুল আছে, প্রতিটা স্কুলে কিন্তু আমি সলভ করে দেবো ডিটেলসে। প্রতিটি কোশ্চেন ডিটেলসে সলভ হবে। ঠিক আছে, সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো চলো প্রথম যে কোশ্চেনটা দেখো বলছে, এবং অবশ্যই বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাবে, সেই কোশ্চেনটা আবার আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আরামবাগ হাই স্কুল গ্রুপ এর প্রথম কোশ্চেন যেটা বলছে, 1 নম্বর যে কোশ্চেনটা, যে 500টি কাগজের একটি বান্ডিলের বেদ 2.5 mm, একটি কাগজের বেদ মাইক্রন এককে কত হবে? তো দেখে নাও উত্তরটা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা দেখে নাও, বলছে একটি কাগজের বেদ, আর যদি দেখো 50টি, আমাদের কত বলেছে এখানে, 500টি কাগজের বেদ যদি আমাদের 2.5 mm হয়, 500টি কাগজের বেদ যদি 2.5 mm হয়, তাহলে একটি কাগজের বেদ কত হবে? তাহলে 2.5/500, এটা ঐকিক নিয়ম থেকে আসছে। তার মানে দশমিক তুলে তাহলে আর একটা শূন্য হবে, 5×5 = 25, এবং তলায় আমার 1000 আছে, 3টে শূন্য, তাই 3টের আগে দশমিক দিয়ে 0.005 mm কিন্তু আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, এবার আমরা জানি আমাদের চেয়েছে কোন এককে, আমাদের চেয়েছে কিন্তু মাইক্রন এককে। ঠিক আছে, বুঝতে পারছো, আমাদের চেয়েছে কিন্তু মাইক্রন এককে। যদি আমাদের মাইক্রন এককে চাই, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 mm সমান 1000 মাইক্রন, যাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি মিউ এম। তাই তো, তার মানে আমার এসছে কত, 0.005। তাহলে 0.005 ইন্টু 1000 যদি গুণ করে দিই, তাহলে আমি যে উত্তরটা পাবো সেই কিন্তু 5 মাইক্রন হবে। ঠিক আছে, এটা কত হবে, 5 মাইক্রন, যেটা আমাদের অপশান এতে দেখো উত্তরটা আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে গতিশক্তির মাত্রিয় সঙ্কেতটি লেখো। তো গতিশক্তি মানে আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। তোমরা জানো মাত্রাগতভাবে যদি দেখি আমরা, তাহলে গতিশক্তির মাত্রা কী হবে? তো মাত্রাগতভাবে যদি আমরা মাত্রা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হাফ, যেটা একটা সংখ্যা, তার কোনো মাত্রা হয় না। সংখ্যা একটা মাত্রাহীন রাশি, সুতরাং ভরের মাত্রা নেব আর বেগের মাত্রা নেব। তাহলে ভরের মাত্রা এম আর বেগের মাত্রা L (T⁻⁻1), এবং তার মাথায় স্কোয়ার ছিল, তাই মাথায় কিন্তু আমরা স্কোয়ার দিয়েছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী পেয়েছি, তাহলে আমরা এম আর এল স্কোয়ারটা ভেতরে গুণ হয়ে গেল L² আর T⁻², তাহলে mL²T⁻², এটা আমাদের কিন্তু গতিশক্তির মাত্রা হবে। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে এটা রাইট অ্যান্সার, mL²T⁻²। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? আমরা সবাই জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। বলছে একটি বস্তুর স্মরণেস আর অতিক্রান্ত দূরত্ব ডি হলে, বলছে কোন সম্পর্কটা সঠিক হবে? আমরা জানি কি, যে অতিক্রান্ত দূরত্ব সর্বদা স্মরণের সঙ্গে সমান, অথবা কিন্তু তার চেয়ে বেশি হয়। যদি এটা হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এস এর মান কী হবে, S/D এর মান অবশ্যই কিন্তু 1-এর থেকে কিন্তু ছোট হবে। অবশ্যই কী হবে, 1-এর থেকে ছোট হবে। তাহলে এখন আমরা যেটা বলতে পারি যে এম ভরের, পরের কোশ্চেন, স্মল এম ভরের একটি বুলেট ক্যাপিটাল এম ভরের একটা ব্লককে ভি বেগে আঘাত করে এবং এর মধ্যে প্রবিষ্ট হলো। সংঘর্ষের পরে ওই সংস্থাটির বেগ কত হবে? আমি ধরলাম সংঘর্ষের পরে সংস্থাটির বেগ ক্যাপিটাল ভি যদি ধরি আমরা, তাহলে দেখো উত্তরটা কীভাবে করতে পারি। দেখো বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, কি বলতে পারি, যে প্রাথমিক বেগ সমান কী হয়, প্রাথমিক ভরবেগ সমান কী হয়, অন্তিম ভরবেগ। বোঝা গেল? আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কী জানি, যে প্রাথমিক ভরবেগ সমান কিন্তু অন্তিম ভরবেগ। তাহলে আমাদের প্রাথমিক ভরবেগ মানে কি, স্মল এম ইন্টু ভি প্লাস ক্যাপিটাল এম ইন্টু 0। কোনটারে কী বলছে একটু দেখে নাও। বলছে স্মল এম ভরের একটা বুলেটের ভর কত, স্মল এম, এবং ক্যাপিটাল এমটা কী বলতো, ব্লকের ভর। এই ব্লকটা কিন্তু স্থির ছিল, তাই ব্লকের যে বেগ সেটা কিন্তু 0, এবং এই বুলেটের তো একটা বেগ আছে, সেই বেগটা বলেছে স্মল ভি বেগ। ঠিক আছে, এবং সংঘর্ষের পরে সংস্থাটির বেগ আমরা যদি ক্যাপিটাল ভি ধরি, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্মল এম
স্মল এম ইন্টু স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ইন্টু জিরো। কেন জিরো? কারণ হচ্ছে ক্যাপিটাল এমটা কার, আমাদের সেই হচ্ছে আমাদের যে ব্লকটির ভর, ব্লকটি তো স্থির, তাই এর বেগ জিরো। ঠিক আছে, ইজিক্যাল টু কত হবে এম প্লাস ভি, কারণ অন্তিম ভর বেগ কী, দেখো ব্লকের মধ্যে বুলেট ঢুকে আছে, তাহলে দুটোর মিলে মোট ভর কিন্তু তার বেগ আমরা ধরেছি অন্তিম বেগ, আমরা যেটা অন্তিম যে বেগটা অর্থাৎ এই দুটো মিলে এই মানে ওই ব্লকটি সহ যে বুলেট আছে ওর মধ্যে সবটার ভর মিলে আমি ধরেছি ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল ভি এর মান বের করতে হলে কী হতে হবে, তো এই পার্টটা তো আউট হয়ে যাবে, জিরো গুণ হচ্ছে, তাহলে এতে স্মল ভি বাই স্মল এম প্লাস ভি, এই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই মানটা আমরা পাবো। এটাই কিন্তু আমাদের ক্যাপিটাল ভি এর মান। আশা করি বোঝা গেল, এটাই আমাদের ক্যাপিটাল ভি এর মান, স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি। অপশান বি হচ্ছে এটার রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে দেখো, বলে প্রদত্ত কোনটি Ca2+ সমসংখ্যক ইলেকট্রন যুক্ত। দেখো Ca2+, আমরা যদি দেখি যে Ca2+ মানে সি এর ইলেকট্রন সংখ্যা কত, 20, তাহলে দুটি ইলেকট্রন বর্জন করলে তবেই তার Ca2+ হয়। যখন দুটি ইলেকট্রন বর্জন করবে তখন এই ইলেকট্রন সংখ্যা কত হবে, তখন ইলেকট্রন সংখ্যা 20 থেকে 2 বাদ চলে যাবে, 20 থেকে 2 বাদ চলে গেলে হয়ে যাবে 18। তাহলে এখন এখানে বলছে এই 18 ইলেকট্রন সংখ্যা কার কার ক্ষেত্রে দেখা যায়, এখানে যে অপশানগুলো বলেছে তার মধ্যে আর্গন আছে এ আর, তার ইলেকট্রন সংখ্যা আমরা যদি দেখি তার 18 হয়, এবং কে শুধু কে এর পারমাণবিক সংখ্যা হয় 19, এবং প্লাস আছে মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ফলে 19 থেকে 1 বাদ দিলে কত হবে, 18 হবে। তাহলে আমাদের কিন্তু দুটো উত্তর হবে, আর্গানও হবে এবং কে প্লাস যে আয়নটা সেটাও হবে। যদি কে প্লাস না থাকতো, শুধু কে থাকতো, তাহলে কিন্তু শুধুমাত্র আর্গন উত্তর হতো, কিন্তু এক্ষেত্রে কে প্লাস যেহেতু আছে তাহলে আর্গন এবং ক্রিপ্টন দুটোই কিন্তু আমাদের, আর্গন এবং পটাশিয়াম দুটোই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, কোনটি হবে তেজস্ক্রিয় আইসোটোপ, কার্বন 14/6, কার্বন ডেটিংয়ে কিন্তু এটা ব্যবহার করা হয়। আলফা এবং বিটা কণার আধানের অনুপাত কত, দেখে নাও, আমরা জানি আলফার যে আধান, আলফা কণার আধান কত হয়, আমরা জানি যে আলফার আধান হচ্ছে +2 এবং বিটার যে আধান সেটা হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এদের অনুপাত করতে গেলে 2:-1, কিন্তু আমরা যদি অনুপাত, আমরা এখানে শুধুমাত্র মানগতভাবে দেখেছি, তো মানগতভাবে দেখতে গেলে যেহেতু আমরা অপশানের সঙ্গে মিলছে না, তাই মানগতভাবে দেখতে গেলে এখানে কিন্তু -1 এটা কিন্তু আমাদের বাদ চলে যাবে, তেমন দুটি ক্ষেত্রে চিহ্নগুলো বাদ চলে যাবে, তাহলে 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল, উত্তর কত হবে 2:1, অপশান ডি হচ্ছে এটার রাইট অ্যান্সার। নেক্সট কী বলেছে, গ্রুপ বি এর কোশ্চেনগুলো দেখে নাও। গ্রুপ বি এ বলছে যে 4°C উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর কত হবে, দেখে নাও, বলছে 1 গ্রাম উত্তর হবে। কী করে 1 গ্রামটা হয় দেখে নাও, উত্তর কত হবে 1 গ্রাম। তো 1 গ্রাম কী করে হয় একটু বুঝে নাও। বলছে 4°C উষ্ণতায় আমরা জানি জলের ঘনত্ব কত হয় 1 গ্রাম পার সিসি, এই জন্য কিন্তু কত হচ্ছে 1 মিলিলিটার 4°C উষ্ণতায় যে 1 মিলিলিটার জলের ভর কত হবে, তাহলে 1 গ্রাম হবে। আশা করি বোঝা গেল। বলছে 1 AU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা তার মান কত মিটার, সমান 1.496 ইন্টু 10⁻⁴ কত হবে 11 এত মিটার। ঠিক আছে, তারপরে বলেছে সাধারণ তুলাযন্ত্রের রাইডারের কাজ কী, দেখে না উত্তরটা, একটা বই তো তোমাদের যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে, মানে এই বই যাদের কাছে আছে, এই রাইটারের বই যাদের কাছে আছে, ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্স অভিনব ভৌতবিজ্ঞান, তাদের বইতে বলছি, তাদের বইয়ের পেজ নাম্বার তোমরা খুলবে 13 নম্বর পাতায় তোমরা এই উত্তর পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তবু, পেজ 13, ঠিক আছে, দেখে নাও। এই যে উত্তরটা দেওয়া আছে রাইডার এবং তার ব্যবহার। ঠিক আছে, 1 মিলিগ্রামের চেয়ে কম ভর মাপতে গেলে রাসায়নিক তুলাযন্ত্রের রাইডারের ব্যবস্থা থাকে। রাইডার হলো 10 মিলিগ্রাম ভরের একটি সরু বাঁকানো তার। রাইডারকে একটি দণ্ডের সাহায্যে তুলাদণ্ডের যে কোনো স্থানে রাখা যায়, তুলাদণ্ডের সেই স্থানের পাঠ নিতে হয়। এটাই কিন্তু রাইডার এবং তার ব্যবহার দেওয়া আছে, এটা হচ্ছে মুখস্থ করে নেবে, যাদের এই বইটা নেই তারা এটা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ সমান হয়, উত্তর হবে সমবেগে চললে কিন্তু এটা সম্ভব। বলছে ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, দেখে নাও এরকম হবে। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রটা এদিক বরাবর সময় এবং এদিক বরাবর যদি বেগ হয় তাহলে সময়ের সাথে সাথে কিন্তু বেগ হ্রাস পাচ্ছে, তাই তো, সময় হ্রাসের সাথে সাথে কিন্তু বেগও হ্রাস পাচ্ছে। ঠিক আছে, গ্রাফটা কিন্তু এদিক থেকে এদিকে যায়, সময়ের সাথে সাথে কিন্তু বেগটা হ্রাস পাচ্ছে, এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান। যে বলেছে যে ক্রমহ্রাসমান মন্দনে, এটা মন্দনের গ্রাফ কিন্তু। ঠিক আছে, গতিশীল বস্তুর বেগ সময়,
কারণ আমরা জানি মন্দনের ক্ষেত্রে কী হয়, বস্তুর বেগ ধীরে ধীরে কমতে শুরু করে। তারপরে বলেছে স্মরণ সময় লেখচিত্রে নদী কোন রাশিকে প্রকাশ করে? উত্তর হবে বেগ, বেগকে কিন্তু প্রকাশ করে। ঠিক আছে, বলছে কোনো গাড়ির পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে? উত্তর হবে 0। মনে রাখবে উত্তর এবং উত্তর দিক, পূর্ব দিক এবং উত্তর দিক একেবারের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, এবং যখন 90 ডিগ্রি কোণ করে থাকবে তখন কিন্তু সেক্ষেত্রে কোনো উপাংশ থাকবে না, সেই দিক বরাবর কোনো উপাংশ থাকে না। বলছে কোন শর্তে তড়িৎমুক্ষণ নল থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়? তো তোমরা পেয়ে যাবে বইতে, টেক্সট বুকেই পেয়ে যাবে, পেজ নাম্বার 68 ভট্টাচার্য ব্রাদার্সের বইতে তোমরা এটা পেয়ে যাবে। চলো দেখিয়ে দিই। তো এই দেওয়া আছে যে খুব কম চাপে, বেসিক্যালি এটা লিখলে হবে যে খুব কম চাপে মানে -10⁻⁻4 ATM বা 0.01 mm এই চাপে এবং বলছে উচ্চ বিভব পার্থক্য অর্থাৎ 10,000 ভোল্ট প্রয়োগ করলে এবং করে ডিসি বরাবর চালনা করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরলরেখায় নির্গত হয়। মাইন্ড ইট, সরলরেখায় নির্গত হয়, কিন্তু নির্গত ক্যাথোডের বিপরীত দিকের কাচের দেওয়ালে সবুজ রঙের একটি প্রতিপ্রভার সৃষ্টি করে। ঠিক আছে, এটাই কিন্তু সত্য। ঠিক আছে, চাপটা কত? 10⁻⁻4 ATM বা 0.01 mm এবং চাপ বিভব পার্থক্য কত? উচ্চ বিভব পার্থক্য বা 10,000 ভোল্টস। ঠিক আছে, এবং ডিসি প্রবাহ চালনা করতে হবে, এটা মাথায় রাখবে, ডিসি প্রবাহ চালনা করতে হবে। বলছে এইচ প্লাস আয়নের ক্ষেত্রে বৈরতত্ত্ব প্রযোজ্য হয় না কেন? উত্তরটা তোমরা একটু খাতা লিখে নাও, এইটা লিখে নেবে যে বৈরতত্ত্ব শুধুমাত্র সেই সকল বা সেই সব পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য যাদের অন্তত একটি ইলেকট্রন আছে। এইচ প্লাস আয়নের ক্ষেত্রে দেখো এই যে ইলেকট্রন সংখ্যা একটা ছিল, তাই তো, এবং সেই একটা থেকে এইচ প্লাস মানে সেই ইলেকট্রনটাও বেরিয়ে যাচ্ছে, ফলে আয়নে কোনো ইলেকট্রন থাকছে না, তাই এতে বৈরতত্ত্ব খাটে না। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন ধরনের আয়নের মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়? দেখে নাও, বলছে যেসব মৌলের প্রকৃতিতে একাধিক আইসোটোপ থাকে, যাদের কী হবে, প্রকৃতিতে একাধিক আইসোটোপ থাকে, তাদের গড় পারমাণবিক গুরুত্ব নির্ণয় করলে তা ভগ্নাংশ হয়। যেমন ক্লোরিনের কত? 35.5। দেখো এটা কিন্তু ভগ্নাংশ, দশমিক বা ভগ্নাংশ, এটা বলো দশমিক মানে এটাকে ভগ্নাংশ করা যেতে পারে 355/10। ঠিক আছে, তাই বলছে যে যেসব মৌলের প্রকৃতিতে একাধিক আইসোটোপ থাকে তাদের গড় পারমাণবিক গুরুত্ব নির্ণয় করলে তা ভগ্নাংশ হয়। উদাহরণ যেমন ক্লোরিন আছে। ঠিক আছে, এই ছিল আমাদের গ্রুপ বি এর সমস্ত কোশ্চেনগুলো। এবার আমরা দেখব গ্রুপ সি এর কোশ্চেন। চলো এটা দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন কি বলছে, বলছে একটি স্টপওয়াচের চক্রাকার ডায়ালে 120টি ঘর আছে। কটি ঘর আছে? 120টি। এর সাহায্যে কোনো সময় পরিমাপ করে পাওয়া গেল 50 সেকেন্ড, অর্থাৎ প্রাপ্ত মান। কিন্তু বলছে ওই ঘড়ির সময় পরিমাপের সম্ভাব্য শতকরা ত্রুটি কত? তা দেখে নাও, অঙ্কটা খুব ভালো কোশ্চেন, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় এবার আসার সম্ভাবনা আছে। তাহলে বলছে স্টপওয়াচটির ডায়ালে মোট 120টি ঘর আছে। সাধারণত স্টপওয়াচের এক পূর্ণ আবর্তন করতে 60 সেকেন্ড সময় লাগে। সাধারণত একটা স্টপওয়াচের একবার পূর্ণাবর্তন করতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক যদি আমি বের করতে চাই, মানে একটা ক্ষুদ্রতম ঘরের মান যদি বের করতে চাই, তাহলে কত হবে? 60/120 মানে হাফ বা 0.5 সেকেন্ড। আশা করি বোঝা গেল। এটা কার মান বেরোলো? লঘিষ্ঠ ধ্রুবকের মান। ঠিক আছে, এবার বলছে সম্ভাব্য শতকরা ত্রুটি বের করতে বলেছিল। তো সম্ভাব্য শতকরা ত্রুটিটা দেখে নাও কী করে বের করতে হয়। তো সম্ভাব্য শতকরা ত্রুটি যদি আমরা দেখি, তাহলে সূত্রটা কি? সূত্রটা যে লঘিষ্ঠ ধ্রুবক বাই যে প্রাপ্ত পাঠ তার সঙ্গে 100% গুণ করতে হবে। তো লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 0.5 বাই প্রাপ্ত পাঠ কত এসছে? 50, তাই তো। প্রাপ্ত পাঠ কত এসছে? 50 এসছে, তাই তো, ইন্টু 100%, তাই তো। 50 দুগুণ 100, 0.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, 1% কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে একটি সাধারণ তুলাযন্ত্রে তুলাপাত্র দুটি ভর আলাদা। এই তুলাযন্ত্রে দুটি তুলাপাত্রে বস্তুটিকে রেখে ভর পাওয়া গেল যথাক্রমে 45 গ্রাম আর 45.5 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত? দেখে নাও এই উত্তরটা, দুটো আলাদা আলাদা ভর, তাই বলছে বাম এবং ডান দুটি পাত্রে রাখা অবস্থায় ভর একটা m1 পাচ্ছে, একটা m2 পাচ্ছে। যদি এমন হয় তাহলে প্রকৃত ভর নির্ণয় করার সূত্রটা হচ্ছে এটাই, যে m1 + m2/2, অর্থাৎ এই দুটো ভরকে যোগ করে তাকে 2তে ভাগ করতে হবে, গড় করতে হবে এক কথায়। তাহলে 45 + 45.5/2, তাহলে কত হবে? 90 + 90.5, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45.25 গ্রাম। এটাই কিন্তু আমাদের প্রকৃত পাঠ। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন বলছে কোনো বস্তুকে কলকাতা এবং দার্জিলিংয়ে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্রে এবং স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলো।
উভয় স্থানে পরিমাপের ক্ষেত্রে কোন যন্ত্রের পাঠের পরিবর্তন হবে এবং কেন হবে? দেখে নাও উত্তরটা। তোমরা এটা পেয়ে যাবে তোমাদের যে যদি রায়মার্টিনের মানে বই থাকে, সেই রায়মার্টিনের মানে বইতে তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 31, 31 পাতায় তোমরা পেয়ে যাবে। যাদের বই নেই তাদের জন্য আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কোশ্চেন দেওয়া আছে উত্তরটা দেখে নাও। উত্তরটা পরের পাতায় আছে। উত্তরটা কী বলছে দেখে নাও। 2 দাগের কোশ্চেন, তাই তো? এই যে বলছে স্প্রিং তোলায় পাঠের পরিবর্তন হবে। এই যে এই উত্তরটা কিন্তু, যে স্প্রিং তোলায় পাঠের পরিবর্তন হবে কারণ ভার এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। ভার কি হয়? অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভরশীল। কলকাতা ও দার্জিলিংয়ে অভিকর্ষ ত্বরণের মান সমান নয়, তাই ভারের পরিবর্তন হবে। ঠিক আছে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। ভার মানে কিন্তু ওজন, আর ভর মানে কিন্তু শুধুমাত্র এম। তাই সাধারণ তুলনান্তের পাঠের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, উত্তরটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে? সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে কিনা ব্যাখ্যা করো। যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে তারা সেই বইতে এটা পেয়ে যাবে 22 পাতায়। ঠিক আছে, তোমরা এটা 22 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা, দেখে দিচ্ছি যাদের বই নেই তাদের জন্য। তোমরা এই উত্তরটা একটু লিখে নেবে, এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। এইটা পুরোটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে এই উত্তরটা একটু লিখে নাও খাতায়, যাদের বইতে নেই। আর যাদের বইতে আছে তারা বইতে দাগিয়ে নাও অবশ্যই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। এটা তোমরা একই বইতে, এই ভট্টাচার্য ব্রাদার্সের বইতেই 34 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। কত নম্বর পাতায়? 34 নম্বর পাতায় এটা তোমরা পেয়ে যাবে। উত্তরটা দেখে নাও কী বলছে। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রতিষ্ঠা, এটা এখান থেকে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, একদম সহজ। এটা দুটো জিনিস প্রমাণ করতে হয়, একটা স্থির বস্তু স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এটা কিন্তু এই দুটো জিনিস কিন্তু এখানে দুটো পয়েন্ট করেছে। এই দুটো পয়েন্ট করে কিন্তু তোমার প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন আমাদের কি? নেক্সট কোশ্চেন বলছে বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিকের সূত্রটি লেখো। এটা তোমরা পেয়ে যাবে 4 দাগের কোশ্চেন, এটা তোমরা পেয়ে যাবে 32 পাতায়। দেখে নাও উত্তরটা, এটা তোমরা পেয়ে যাবে 32 পাতায় একই বইতে, জাস্ট 2 পাতা আগে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। এই যে সামন্তরিকের সূত্র বলেছে, এই সামন্তরিকের সূত্র। ঠিক আছে, সামন্তরিকের সূত্র বলেছে, হ্যাঁ বলেছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে যে একই বিন্দুতে ক্রীড়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই বল দুটি লোভ দিকে মানে এবং দিকে সূচিত করবে। এটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে বলের ঘাতের সংজ্ঞা দাও এবং দেখাও যে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। এটাও তোমরা পেয়ে যাবে একই বইতে 40 নম্বর পাতায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভট্টাচার্য ব্রাদার্সের বইটা না অনেকটা বেটার অন্য বইয়ের তুলনায়। ঠিক আছে, যারা কেনোনি তারা চাইলে কিনতে পারো, বইটা কিন্তু কিনলে ঠকবে না। ঠিক আছে, তো দেখে নাও এই যে বলের ঘাতের সংজ্ঞা দেওয়া আছে এখানে, এখান থেকে এই পর্যন্ত বলতে হবে বলের ঘাতের সংজ্ঞা। এবং বলছে বলের ঘাত সমান যে ভরবেগের পরিবর্তন, এই যে প্রযুক্ত বলের ঘাত সমান প্রযুক্ত ভরবেগের পরিবর্তন, বা এখানেও লেখা আছে ইউলোর মধ্যে। তো এটা কিন্তু পুরোটা তোমাদের মানে প্রমাণ করতে গেলে এটা কিন্তু পুরোটা তোমাদের লিখতে হবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা পজ করে নাও, পজ করে তোমার যাদের বইতে লেখা নেই তারা এটা লিখে নেবে, আর যাদের বইতে লেখা আছে তারা দাগ দিয়ে নেবে। ওকে, চলো আমি নেক্সট কোশ্চেনটা বলতে লাগি। নেক্সট কোশ্চেন কী বলছে? 147 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপরে 15 গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো, বস্তুর ত্বরণ কত হবে? 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তো দেখে নাও উত্তরটা কী দেওয়া আছে আমাদের। দেওয়া আছে এম এর মান কত? 147 গ্রাম, আর এফ এর মান দেওয়া আছে 15 গ্রাম, হচ্ছে গ্রাম ওয়েট। তাহলে 15 গ্রাম ইন্টু এটাকে 980 দিয়ে গুণ করলে আমরা ডাইন পেয়ে যাবো। তাহলে 980 দিয়ে গুণ করলাম, গুণ করে কত হবে লেখা দরকার নেই, কারণ এক্ষুনি আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাগ করতে হবে, মানে কাটাকাটি যাবে। সেজন্য একটু বুদ্ধি করে আমরা আর গুণ করলাম না। আমরা জানি এফ ইজিক্যাল টু কী হয়? এম ইন্টু এ হয়। তাহলে এর মান কত হয়? এফ বাই এম হবে। এফ এর মান কত? 15 ইন্টু 980 বাই 147। মানে এই দুটোকে গুণ করলে আমরা পাই 14700। তাহলে 147 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে উপরে 100 পাবো। তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। বা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো। এটা কিন্তু আমাদের ত্বরণের মান। এটা আমাদের কিসের মান বেরোলো? ত্বরণের মান কিন্তু বেরিয়ে গেল। এবার দ্বিতীয় কোশ্চেন বলেছে যে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? দেখে নাও, 2 সেকেন্ড পরে বলছে আবার প্রাথমিক বেগ যদি আমার ইউ হয়, ইউ এর মান 0 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে অন্তিম বেগ কত হবে? ভির মান কত বের করতে হবে? তাহলে আমরা জানি ভি ইজিক্যাল টু
ইউ প্লাস এডি, ইউ এর মান 0, এর মান কত এক্ষুনি বের করলাম, এর মান কত 100 হয়েছিল, তাহলে 100 ইন্টু টি এর মান 2, 100 × 200 সেন্টিমিটার পার সেকেন্ড বা 200 সেন্টিমিটার মানে কত 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে যে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ ক্যালোরিন হচ্ছে ক্লোরিন 3517 আর 3717, বলছে যারা 3:1 অনুপাতে মিশে থাকে ক্লোরিনের পারমাণবিক ওজন গণনা করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কীভাবে করবে একটু পদ্ধতিটা ছোট্ট করে দেখে নাও। এই ধরনের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। দেখো ক্লোরিন 3517 আর ক্লোরিন 3717 অনুপাত কত দেওয়া আছে 3:1, তাহলে গড় পারমাণবিক গুরুত্ব বের করতে গেলে আমাদের এই যে উপরে ভর সংখ্যা কী করতে হয় অনুপাত দিয়ে গুণ হয়, অর্থাৎ 35-এর অনুপাত কত 3, তাহলে 35 × 3 প্লাস 37-এর অনুপাত কত 1, তাহলে 37 × 1 বাই কত অনুপাত দুটির যোগফল 3 + 1, তাহলে এটা গুণ করলে কত হবে 105, এটা গুণ করলে 37/4, ভাগটা করলে 71/2 মানে 35.5, আর এটাই কিন্তু ওর পারমাণবিক সংখ্যা হয়। ঠিক আছে, ক্লোরিনের এটা কিন্তু তোমরা জানো আগে থেকেই, তাই তো। বলো যে তার পরের কোশ্চেন যে একটি মৌলের কি বলেছে যে একটি মৌলের বা একটি পরমাণুর সবচেয়ে বাইরের এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও যোজ্যতা কত নির্ণয় করতে বলছে। তাহলে কীভাবে করবে এটা দেখে নাও। বলছে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস কে কক্ষে কটি থাকে 2টি, এল কক্ষে আমরা জানি বলতে এখানে যেটা বলেছে সে অনুযায়ী দেখছি, এই কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এবং বলেছে এম কক্ষে প্রশ্ন বলে দিচ্ছে এম কক্ষে কটি ইলেকট্রন 3টি, তাহলে এম কক্ষে 3টে যদি দিই আমরা তাহলে এগুলো যোগ করলে আমরা কিন্তু মোট ইলেকট্রন পাবো, সেটা হচ্ছে 13। তাহলে পরমাণু মোট ইলেকট্রন সংখ্যা যা হবে পরমাণু ক্রমাঙ্ক তাই হবে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 13 হবে, অর্থাৎ 13 কার আছে অ্যালুমিনিয়ামের আছে। তাহলে ইয়ার যোজ্যতা কত, তাহলে বাইরের কক্ষে যে কটি ইলেকট্রন থাকে সেটি তার যোজ্যতা, অর্থাৎ যোজ্যতা হবে 3, এবং সেই পদার্থের নাম হচ্ছে সেই বস্তুটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সেই বস্তুটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, মৌলটির নাম বলতে পারো, বস্তু না বলে মৌল বললে ভালো হয়। সেই মৌলের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, আর তোমার পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক 13 এবং যোজ্যতা হচ্ছে 3, আর মৌলের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। যদিও মৌলের নামটা এখানে না লিখলেও চলবে, মৌলের নাম জানতে চাইনি। ঠিক আছে, শুধু পরমাণু ক্রমাঙ্ক কত 13 আর যোজ্যতা কত 3। বলছে এক্স a/b আর ওয়াই c/d পরস্পর সমস্থানিক, সমস্থানিক কথার অর্থ হচ্ছে আইসোটোপ, তাহলে c² - a² আর d² - b² এর মান কত হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো কীভাবে করবে, এক্স এ বি আর এক্স সি ডি পরস্পর আইসোটোপ যদি হয় তো তাদের পারমাণবিক সংখ্যা কত সমান হওয়া উচিত। আইসোটোপের ক্ষেত্রে কী হয় পারমাণবিক সংখ্যা সমান হয়, যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তার মানে বি আর ডি কিন্তু সমান। তাহলে রাশি যেটা বলেছে সেই রাশিটা লিখলাম যে c² - a² ইন্টু d² - b², এই ডি আর বি তো সমান তাই না, তাই ডি সমান বি করেছি আর বির জায়গায় বি রাখলাম, তাহলে এটা যা ছিল তাই, এখানে ডি জায়গায় বি করলাম, b² - b² মানে কত, এটা 0 হয়ে যাবে, তাহলে 0 গুণ করলে উত্তর কত আসবে 0 হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কী বলেছে দেখো যে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা কোথায় পেয়ে যাবে বলো তো, এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 76 বিবি, অর্থাৎ ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের তোমরা 76 পাতা এটা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা, দেখে নাও। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য 4-5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে 2-3টে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এখানে বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, এটা কিন্তু এখান থেকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমাদের, দেখে নাও। নেক্সট গ্রুপ ডি এর কোশ্চেনগুলো কী বলছে যে আয়তনমাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন পরিমাপ করবে কিভাবে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। এই উত্তরটা কিন্তু একটু বড় হবে, দেখে নাও। জলের চেয়ে হালকা বস্তু জলে ভাসে, তাই সরাসরি চোঙের জলে ফেলে তার আয়তন মাপা যায় না, এর জন্য একটি ভারী বস্তু বা নিমজ্জিত ব্যবহার করতে হবে। আমি কিন্তু গুছিয়ে এখানে লিখে দিয়েছি পদ্ধতিটি কী কী। বলছে প্রথমে এটি আয়তনমাপক চোঙটিকে পরিমাণ মতো জল নিতে হবে এবং পাট নিতে হবে, ধরি V1 পাট। এবার বলছে এটি ভারী বস্তু বা নিমজ্জক সুতোয় বেঁধে জলে ডুবিয়ে পাট নিতে হবে, সেটা যদি V2 হয়। বলছে এবার হালকা বস্তুটিকে ওই নিমজ্জকের সাথে বেঁধে উভয়কে একসঙ্গে জলে ডুবাতে হবে এবং নতুন পাট নিতে হবে, সেটা V3 যদি হয় তাহলে হালকা বস্তুর আয়তন কত হবে, V3 থেকে V2 যদি বাদ দিই তাহলে কিন্তু আমার আয়তন বেরিয়ে যাবে। এটাই কিন্তু এই 4-5টা লাইন কিন্তু তোমরা ভালো করে দেখবে। আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু পজ করে করে এই জিনিসটা লিখে নেবে কিন্তু, ঠিক আছে। আমি সহজ ভাষায় একদম লিখে দিয়েছি, আশা করি তোমাদের মুখস্থ খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো একই সঙ্গে কোশ্চেন দিয়েছে সুবেদি তুলো কাকে বলা হয়, তুলা কাকে বলা হয়। তো তোমরা পেয়ে যাবে পেজ
এটা তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 13 নম্বর পাতায় কিন্তু এটা পেয়ে যাবে। দেখে নাও 13 নম্বর পাতায় ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। কীভাবে যে তুলাযন্ত্রে ভরের সামান্য পার্থক্য থাকলেও বোঝা যায় তাকে সুবেদী তুলা বলা হচ্ছে। এর শর্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এখানে প্রশ্ন দেওয়া নেই, তবু আমি বলে দিচ্ছি এই শর্তগুলো কিন্তু ভালো করে পড়বে। এই শর্তগুলো কিন্তু অন্য কোশ্চেনে আমরা পেয়ে যাবো অবশ্যই, ঠিক আছে, অন্য স্কুলে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে। তারপরে কি বলেছে, D1 এবং D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণটির ঘনত্ব কত হবে? এটা তোমরা পেয়ে যাবে পেজ 11 স্যার প্রকাশনের বই, পেজ 11 স্যার বইয়ে পেজ 11 তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। D1 এবং D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত? এখানে এই অঙ্কটা কিন্তু তোমরা দেখে নেবে। যে ধরা যাক মিশ্রিত পদার্থ দুটির প্রতিটির ভারই m, সমভার বলেছে, সবার ভারই m হবে। অতএব মিশ্রণে দুটি পদার্থ দুটির আয়তন একটা m/d1, মানে আমরা জানি ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন, তাই তো? তাহলে আয়তন ইজিক্যাল টু কী হবে, ভর বাই ঘনত্ব, তাহলে m/d1 আর m/d2। অতএব দুটি পদার্থের মিশ্রণের আয়তন কত হবে? তাহলে মিশ্রণের আয়তন যদি দেখি তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে, m/d1 প্লাস m/d2, m কমন চলে যাচ্ছে, তাহলে d1/d1 প্লাস 1/d2 লসাগু গেলে d1 d2 লসাগু, উপরে d1 প্লাস d2 হবে। এখন মিশ্রণের ভর m প্লাস মানে 2m হচ্ছে, তাহলে মিশ্রণের ঘনত্ব বের করতে গেলে মোট ভর বাই মোট আয়তন, মোট ভর কত 2m, আর মোট আয়তন কত হচ্ছে m ইন্টু এইটা, তাই তো এখান থেকে mm কেটে যাবে, আর এই d1 d2টা উপরে উঠে যাবে, তাহলে 2 d1 d2 বাই d1 প্লাস d2, এটা কিন্তু হবে। খুব ভালো একটা অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? তো তোমরা এটা দেখলে, ঠিক আছে। এর নেক্সট কোশ্চেন কী আছে দেখো, বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 42-43, ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পেজ নাম্বার 42 এবং 43-এ পাবে। আমি একটাই পেজ লিখলাম, আর একটা তার পরের পেজেই পাবে। তো দেখে নাও উত্তরটা কী হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং একই সঙ্গে বলেছে যে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ করো। তো তোমরা এটা কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে প্রমাণিত পর্যন্ত, ঠিক আছে। এই সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, অনেকটা বড়, এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে দেখবে এই জিনিসটা তোমাদের কঠিন লাগবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা কিন্তু কঠিন নয়, সহজ জিনিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে দেখো, বলছে 10 কেজি ভরের একটি বস্তুর উপরে স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, তারপর বলের ক্রিয়া বন্ধ করা হলো, পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটির 200 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? আচ্ছা, আমরা একটা কাজ করি, পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করলো, এই পার্টটা যদি আগে লিখি তাহলে আমি বলতে পারি আমার স্মরণ কত হচ্ছে, তাহলে আমাদের স্মরণ হচ্ছে 200 মিটার আর সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে ভি এর মান কত, s/t, 200/10, 0 কাটাকাটি গেলে 20 মিটার পার সেকেন্ড। এখন এফ মানে আমরা কী জানি, ভরবেগের পরিবর্তনের হার বাই, মানে ভরবেগের পরিবর্তনের হার, তাকে আমরা প্রযুক্ত বল বলতে পারি। তাহলে mv মাইনাস mu/t, কারণ m মানে 10, ভি মানে কত 20, মাইনাস m মানে 10, ইউ মানে কত, ইউ মানে প্রাথমিক বেগ আমরা 0 ধরে নিয়েছি কিন্তু, তাহলে 0 বাই কিন্তু t এর মান 10, তাহলে এই পার্টটা তো আউট হয়ে যাচ্ছে, তাহলে 10 × 20/10, 10 কেটে গেলে 20 নিউটন কিন্তু আমাদের অ্যান্সার। প্রযুক্ত বলের মান কত হচ্ছে তাহলে 20 নিউটন, 20 নিউটন কিন্তু প্রযুক্ত বলের মান। বোরের পরমাণু মণ্ডলের শিকার্যগুলি বিবৃতি করো, দেখে নাও এটা। তো তোমরা পেয়ে যাবে কোথায় বলো তো, তো তোমরা পেয়ে যাবে রায়মেটিন বইতে, তোমাদের টেক্সট বই এটা আমি পেলাম না, তো রায়মেটিন বই এটা 186 পাতায় তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও রায়মেটিন বই 186 পাতাটা। তো বিজ্ঞানী নিলস বোরের মতবাদ 3টি শিকার্যের উপর প্রতিষ্ঠিত, শিকার্যগুলি কী কী আছে, একটা শিকার্য, ঠিক আছে, 2 নম্বর শিকার্য এবং 3 নম্বর শিকার্য, এই 3টি শিকার্য কিন্তু খুব ভালো করে লিখবে, ঠিক আছে। এই 3টি শিকার্য খুব ভালো করে পড়বে এবং লিখবে কিন্তু, ঠিক আছে। তাহলে লিখে লিখে প্র্যাকটিস করবে। 3টি শিকার্য দেওয়া আছে, আমি আরেকবার দেখাচ্ছি। তলায় আছে এই একটা শিকার্য এবং এই পাশে আছে 2টো শিকার্য, ঠিক আছে। এই 3টে শিকার্য কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এবং আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলছে দেখো, বলছে আইনি ভবন বিভাগের সংজ্ঞা দাও। এটা তোমরা বইয়ের পেজ নাম্বার পেয়ে যাবে 79 পাতা, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের, ঠিক আছে, 79 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। বলছে গ্যাসীয় অবস্থায় এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরোটা লিখবে, সঙ্গে এই লাইনটা লিখে দিলে খুব ভালো হয়, ঠিক আছে, এই অবধি লিখে দিলে খুব ভালো হয়, ঠিক আছে। এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে এবং এখানে এটাও জেনে রাখবে আয়নীভবন বিভব বা আয়নন শক্তির একক কি, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল, ঠিক আছে।
এবং আমাদের লাস্ট কোশ্চেন যেটা বলেছে একই সঙ্গে যে কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববৃহৎ কক্ষে 8 ইলেকট্রন থাকে না। চলো হিলিয়ামের দুটো থাকে, ঠিক আছে, হিলিয়াম, ঠিক আছে। এই ছিল আমাদের প্রথম স্কুল, ঠিক আছে। আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, সেই প্লেলিস্টে তোমরা পরপর প্রতিটা স্কুল পেয়ে যাবে, ঠিক আছে। সেই প্লেলিস্টটা তোমরা ফলো করে রাখবে, মোবাইলে সেভ করে রাখবে, ঠিক আছে। তো সেভ করে রাখলে সেখানে তোমরা দেখবে প্রতিটা স্কুল কিন্তু পরপর করা থাকছে নবম শ্রেণীর পরিবেশের, ঠিক আছে। তারপরে আবার অঙ্ক করে দেবো এবং জীবনবিজ্ঞানও তোমাদের করে দেবো, কোনো চাপ নিতে হবে না, ঠিক আছে। এবং তোমরা রেগুলার কিন্তু একটা করে স্কুল কমপ্লিট করবে, নাহলে কিন্তু প্রশ্নবিদ্যালয় বই শেষ করতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলছি। প্রশ্নবিদ্যালয় বইয়ের এই 12-13টা স্কুল যদি তোমরা কমপ্লিট করতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে, এই যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, প্রতিটা পরীক্ষায়, ঠিক আছে। তো সেই মতো তাহলে লেগে পড়ো এখন থেকেই, দেখবে ভালো হবে পরীক্ষা, ঠিক আছে। টাটা সবাইকে।